এরপর আসি দেখো ইন্ট্রোডাকশন। তো তাহলে আমি যদি কোনো একটা পেপার পড়ে বুঝতে চাই যে এর মধ্যে কি আছে, তাহলে টাইটেল পড়লে একটা প্রিসাইজ বা একটা আইডিয়া আমি পাওয়া যাবে যে ওকে এইরকম অবজেক্টিভস হতে পারে, এবং এইরকম ফাইন্ডিংস পাওয়া যেতে পারে। অ্যাবস্ট্রাক্ট পড়লে আমি কি বুঝবো যে ওকে এর অবজেক্টিভস হচ্ছে এই ব্রিফ মেথোডোলজি পাওয়া যাবে, ব্রিফ রেজাল্ট পাওয়া যাবে, এবং কনক্লুশন, ইমপ্লিকেশন, এই বিষয়গুলো আমি পাবো। কিন্তু যদি ইন্ট্রোডাকশন এইগুলা পড়েই কিন্তু আমি ইনিশিয়ালি সিলেক্ট করতে পারি যে ওকে তাহলে আমার পেপারটার এই অংশটুকু আমাকে পড়তে হবে, বা এইটা আমি যে জিনিসটা চাচ্ছি সেটার সাথেই আসলে যায় কিনা, এটা কিন্তু টাইটেল অ্যাবস্ট্রাক্ট করলে বোঝা যায়। যদি এটা ঠিক থাকে, আমি যদি রিভিউ করতে চাই, তখন আমি আবার ইন্ট্রোডাকশনে চলে আসবো। বা লেখার ক্ষেত্রে কিন্তু টাইটেল অ্যাবস্ট্রাক্ট তারপর ইন্ট্রোডাকশন আসে। এখন আমরা দেখি আসলে ইন্ট্রোডাকশন অংশে কি থাকে। The introduction start with a broad basis, then narrow down to particular field of study, expanding the rationale behind the each gap. আমি তোমাদের গত ক্লাসে যে ভিডিওগুলো দিয়েছিলাম, এই যে কনসেপ্টে যে ব্যাপার ছিল, তুমি যদি হায়ারার্কি দেখো বা পিরামিড দেখো, সেখানে যখন কনসেপ্টটা থাকবে তখন কিন্তু ব্রড সেন্সে থাকবে। হ্যাঁ, এবং আস্তে 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 তুমি জেনারেট করে করে একেবারে ক্রেস্টের দিকে চলে যাবে। তো ইন্ট্রোডাকশনটা হচ্ছে এরকম, তুমি বিভিন্ন অথর, বিভিন্ন রাইটার কোথায় কি বলেছে সেইগুলো তুমি আস্তে আস্তে দেখতে থাকবা, দেখে তুমি ছোট করে নিয়ে আসবা তোমার ফিল্ডের জন্য। তো ইন্ট্রোডাকশনে কিন্তু এইভাবে লেখা থাকে, বিভিন্ন অথর, আমার রিলেটেড যে কাজ সেটাতে বিভিন্ন জন কি বলেছে আমি সেগুলো নিলাম, নিয়ে বললাম যে ওকে এইটা তো এই অমুক অথর এটা করেছে, আরেকজন এটা করেছে, কিন্তু এই জায়গাটা ইন্ট্রোডাকশন হচ্ছে টু ফাইন্ড আউট দ্য রিসার্চ গ্যাপ। হ্যাঁ, আমরা যে কাজটা করতেছি, হোয়াট ইজ দ্য আইডেন্টিটি বা আইডেন্টিক্যাল কি, মূলক যে কাজটা, মৌলিক যে অংশটা সেটা কি, সেটাই কিন্তু ইন্ট্রোডাকশন পড়লে বোঝা যাবে যে এই পেপারের এট দ্য এন্ড। তো বিভিন্ন কথাবার্তা বলে তুমি দেখলা যে আসলে এই অংশ করা হয়েছে বা এই অংশ গ্যাপ আছে, টু ফাইন্ড আউট দ্য গ্যাপ। শেষে তোমাকে বলতে হবে যে ওকে এই জায়গাটায় গ্যাপ আছে, এই জায়গাটা কেউ কাজ করেনি, বা কাজ করলেও এরকম ইনডেপথ করেনি, সেই ইনডেপথ অংশটুকু আমি কাজ করব। এইটা মেনশন করাই হচ্ছে ইন্ট্রোডাকশনের কাজ। তো দেখো আমি অলরেডি এর সামারি বললাম, একটু তোমাদেরকে ডিটেইলস শোনাচ্ছি। এরপরে তাহলে ইন্ট্রোডাকশনে আমরা কি করতে হবে, যে ইন্ট্রোডাকশন স্টার্ট উইথ এ ব্রড বেসিস, দেন ন্যারো ডাউন টু পার্টিকুলার ফিল্ড অফ স্টাডি, এক্সপ্লেইন দ্য রেশনাল বিহাইন্ড ইচ গ্যাপ। এই গ্যাপ ইজ স্টেপ। এখন আমি আসি প্রথমে কি থাকবে, এই যে বলছি স্টার্ট উইথ এ ব্রড বেসিস, প্রথমে থাকবে বলছি বিভিন্ন অথর কি কথা কি বলছে, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। সেই লিটারেচার রিভিউটা কি, শুড কন্টেইন দ্য প্রিভিয়াস রিসার্চ ওয়ার্ক রিলেটেড টু ইওর ওয়ার্ক। তাহলে ইন্ট্রোডাকশনের শুরুতে হবে কোন অথর কোথায় কি বলেছে সেটা। ইউ শুড কোট অ্যাজ রেফারেন্স দোজ আর্টিকেল হু হ্যাড দ্য আইডিয়াস ফার্স্ট এন্ড হ্যাভ ডান দ্য মোস্ট রিসেন্ট আর রিলেভেন্ট ওয়ার্কস। এবং তুমি বিভিন্ন অথর যে নিচ্ছ, তাহলে এটা কিন্তু আবার কপিরাইট অংশে চলে আসবে, তাহলে তোমাকে তাকে ক্রেডিট দিতে হবে, তাকে রেফার্ড করতে হবে, হ্যাঁ, তাকে সাইট করতে হবে তোমার এই লিটারেচারের মধ্যে। এই অংশটা আমি এট দ্য এন্ড অফ লেকচার বা আমাদের এই কোর্সের শেষের অংশতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে এই সাইটটা বা ক্রেডিট দিতে হয় বা রেফারেন্স দিতে হয়। তো তাহলে লিটারেচারের মধ্যে কি করব, আমি ওই যে বিভিন্ন অথর কোথায় কি বলেছে সেটা নিয়ে চলে আসবো, এবং চেষ্টা করা হবে মোস্ট রিসেন্ট। কারণ ধরো আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে যেটা হয়ে গেছে সেটা এখন বিভিন্ন ভাবে অবসলিউট হয়ে গেছে, তো সেটা তোমাকে সাইট না করাই ভালো। তারপরে প্রয়োজন পড়লে ট্র্যাডিশনাল এবং মডার্নের মধ্যে কম্পারিজন বোঝাতে সেটাও আমরা রেফারেন্স হিসেবে নিয়ে আসতে হবে, তবে চেষ্টা করতে হবে তোমার কাজের সাথে রিলেভেন্ট মোস্ট রিসেন্ট ওয়ার্কগুলা এই লিটারেচারের মধ্যে থাকবে। এরপরে দেখো এই যে বিভিন্ন নিচ্ছি, এখানে প্রোভাইড, সেকেন্ড স্টেপ হচ্ছে প্রোভাইড সাফিসিয়েন্ট সাইটেশন or references so that a reader can get a regional understanding of context and significance of your conducted research oblique study. তুমি যদি মানে অনেকগুলা রেফারেন্স নিয়ে আসো, মানে অনেকগুলা পেপার তোমাকে পড়ে পড়ে এই লিটারেচারের মধ্যে নিয়ে আসো, তার মানে যে রিডার সে পড়ে বুঝতে পারবে যে ওকে সে সবগুলা অংশই কাভার করে গেছে,
কভার করে যে গ্যাপটা খুঁজে পড়ছে এটা হচ্ছে একেবারেই আইডেন্টিক্যাল, একেবারে ফান্ডামেন্টাল। হ্যাঁ, তাহলে মানে তুমি যদি অনেকগুলা এবং লিটারেচার দেখে বোঝা যায় যে একটা পেপারের মানে কিরকম ফান্ডামেন্টাল কিনা বা স্ট্রাকচার্ড কিনা, সে কতগুলা পেপার রিভিউ করেছে, এটা যদি তার গ্যাপটা যদি ভালো হয়, তার মানে এই গ্যাপই হচ্ছে তোমার অবজেক্টিভস, রিসার্চ অবজেক্টিভস। তার মানে গ্যাপ যদি ভালো হয় আলটিমেটলি, তাহলে ফাইন্ডিংস বা গোলটাও সেটা মানে অবজেক্টিভস কে ওরিয়েন্টেড করে যে ফাইন্ডিং, সে ফাইন্ডিংসটাও ভালো হবে। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার যে এই টেকনিক্যাল রিপোর্টে তুমি যখন লিখবা বা তুমি যখন কাজটা করবা, তখন ইন্ট্রোডাকশন অংশে যে লিটারেচার রিভিউ, যেটা বিভিন্ন অথর থেকে কোথায় কি নিয়েছে, এটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যাজ রিসেন্ট অ্যাজ পসিবল সেই পেপার গুলাকে তোমাকে রিভিউ করে লিখে রাখতে হবে ইন্ট্রোডাকশন অংশে। এবং তাদেরকে সাইটেশন করতে হবে, তাহলে বোঝা যাবে যে এটার সিগনিফিকেন্স কতটুকু, অথবা কারেন্ট ট্রেন্ডকে তুমি ফলো করতেছো কিনা, এবং গ্যাপ খুঁজে বের করো। তো লিটারেচার রিভিউ লিখলা প্রথমে, আচ্ছা, এরপরে ইন্ট্রোডাকশনের মধ্যে এইভাবে কিন্তু কোনো হেডিং থাকবে না, একটা বা দুইটা প্যারাগ্রাফে লেখা থাকবে, এটা ঠিক, কিন্তু এই বিষয়গুলো প্রথমে লিটারেচার থাকবে ইন্ট্রোডাকশনের মধ্যে। এই যে আমরা কি বলছি, প্রথমে ব্রড বেসিসে যাইতে হবে, তারপরে আস্তে আস্তে ন্যারো করে করে পার্টিকুলার ফিল্ডে এসে আমাকে গ্যাপটা খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো তার ডেসক্রিপশন প্রথমে হচ্ছে লিটারেচার, এরপর আসো প্রবলেম স্টেটমেন্ট আর রেশনাল। এখন এই যে বিভিন্ন কথাবার্তাগুলা বললাম, বলে দেখো কিভাবে প্রবলেম স্টেটমেন্ট করতে হবে এবং রেশনাল, ওই গ্যাপটা কিভাবে আমি যুক্তি দিয়ে তুলে দেবো, সেটা হচ্ছে based on the available information. Based on the available information means literature review, যে লিটারেচার তুমি রিভিউ করেছো বা যে রেফারেন্স গুলা নিয়ে আসছো, সেটার উপর বেস করে ফাইন্ড আউট দ্য রিসার্চ গ্যাপ অফ ফিউচার রিসার্চ নিড। তার মানে এই যে তুমি ইনফরমেশন গুলা করলাম, অলরেডি কিছু কিছু কথা বলছি, সেইটার রেসপেক্টে তুমি বললা যে এই অংশ কেউ টাচ করেনি, বা এই অংশ টাচ করলে এতটুকু করছে, এই বাকি অংশটুকু আমি করতে চাই, সেটা হচ্ছে তোমার প্রবলেম স্টেটমেন্ট। তাহলে তুমি গ্যাপটা খুঁজে বের করলা। এরপর দেখো, in the introduction you are attempting to inform the reader about the rationale behind the work, justifying why your work is essential and competent of research in the field। আচ্ছা, গ্যাপ খুঁজে বের করলা, ঠিক আছে, তারপরে রেশনালটা কি? রেশনাল হচ্ছে তোমার কাজের যৌক্তিকতা কোথায়, তুমি যে কাজটা করতেছো সেটা আসলে কারেন্ট ট্রেন্ডকে ফলো করে কিনা। তারপরে ধরো আমার রিসেন্ট বাংলাদেশে আমি কিছুই অ্যাক্টিভিটি দেখলাম যে ফায়ার ওয়ার্কস অফ বিল্ডিং, বিল্ডিং কলাপস করতেছে ডিউ টু ফায়ার। তো আমি এই গ্যাপ খুঁজে বের করলাম যে আসলে বাংলাদেশে এমন কোন কংক্রিটিং ম্যাটেরিয়ালস নেই যেটা হাই টেম্পারেচার পর্যন্ত সাস্টেইন করবে, এটা হচ্ছে আমার রিসার্চ গ্যাপ। এখন তুমি যুক্তিকতা কোথায় ধরবা? রিসার্চ গ্যাপ লিখলা, তাহলে আমি এই অংশটা ফায়ার ইন কংক্রিট নিয়ে কাজ করতে চাই, দ্যাট ইজ দ্য রিসার্চ গ্যাপ। আমি লিটারেচার করে আমি গ্যাপটা খুঁজে বের করলাম। এখন আমি যুক্তিকতা কি ধরবো? আমি বলবো কিছু ট্রেন্ড বলে যে বাংলাদেশে এই সালে এবং এইরকম এরকম মানুষ বিল্ডিং কলাপস করেছে, এতজন ইনজুর্ড হয়েছে এবং এই ইকোনমিক লস হয়েছে, দ্যাট ইজ হোয়াই আই নিড টু কন্ডাক্ট দিস রিসার্চ আর্জেন্টলি। অথবা এইটা আমাদের দেশের ইকোনমিক গ্রোথ এবং এনভায়রনমেন্ট এবং কনস্ট্রাকশনাল যে সেফটি, এই বিষয়গুলো এনশিওর করবে। দিস ইজ দ্য রেশনাল অফ মাই রিসার্চ। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো এইটা হচ্ছে ইন্ট্রোডাকশনের সেকেন্ড পার্ট, এবং ইন্ট্রোডাকশনের থার্ড পার্ট হচ্ছে রিসার্চ অবজেক্টিভস। এই যে তুমি গ্যাপ বললা, গ্যাপ বলে যুক্তিকতা তুলে ধরলাম, এখন এই গ্যাপকে ফুলফিল করতে তোমার 4টা বা 5টা স্টেপ লাগবে, সেই 4টা 5টা স্টেপই হচ্ছে তোমার রিসার্চ অবজেক্টিভস। The last part of the introduction section should be clearly specify your objectives of this research work. আমি আরেকটু রিকল করতে চাই, অ্যাবস্ট্রাক্টেও কিন্তু আমি বলেছি যে ওইখানে তোমার অবজেক্টিভস থাকবে। এই রিসার্চের ইন্ট্রোডাকশন অংশে অবজেক্টিভসটা একটু ডিটেইলস লেখা থাকবে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট অংশে যেমন অবজেক্টিভস লেখা থাকবে মোটামুটি সিঙ্গেল লাইন। ধরলাম যে আমি একটা কংক্রিটিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতেছি, আমি লিখলাম যে দি এম অফ দিস রিসার্চ আর্টিকেল ইজ টু determine the compressive strength, flexural strength and bonding properties of sustainable concrete materials। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টে বললাম, কিন্তু রিসার্চ অবজেক্টিভ যদি আমি ইন্ট্রোডাকশন বলি, তাহলে আমি বলবো যে টু ইনভেস্টিগেট দ্য compressive strength properties of অমুক ম্যাটেরিয়ালস। তারপরে আরেকটা ইসে লিখলাম
and flexure and bonding properties of concreting materials। এইভাবে একটু ডিটেইলস হচ্ছে রিসার্চ অবজেক্টিভ অবশ্যই একেবারে ইন্ট্রোডাকশনের শেষ অংশে মেনশন করা থাকতে হবে। তো এতটুকু হইলো আমার টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন অফ এ রিসার্চ আর্টিকেল। তো তোমরা যদি যখন পড়বা, তোমাদের কাজ যখন হবে, তোমরা যখন পড়বা বা লিখবা, তখন কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে টাইটেল কিভাবে লিখতে হয়, বা টাইটেল পড়লে আমি কি পাবো, অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখতে হয়, অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি কি আছে আমি যদি খুঁজতে চাই তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে এই জিনিসগুলো আছে। একটা ইন্ট্রোডাকশনের প্রথমে কি থাকে, প্রথমে লিটারেচার, তারপরে প্রবলেম স্টেটমেন্ট, রেশনাল, এবং ফাইনালি রিসার্চ অবজেক্টিভ দিয়ে আমি হচ্ছে ইন্ট্রোডাকশনটা শেষ করব। এখন ধরো যে আমাকে রিভিউ করতে হবে কোনো একটা পেপার, আমি তাহলে টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন পড়লে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবো যে এই পেপারটা কি থাকবে। ধরো আমি একটা ফান্ডামেন্টাল কাজ করতে যাচ্ছি, তোমরা যখন 4000 এর থিসিস করবে তখন অন্য পেপার আমার কাজের সাথে রিলেভেন্ট, অবভিয়াসলি অন্য পেপারের আমি টাইটেল, অ্যাবস্ট্রাক্ট পড়ে একটা আইডিয়া পেলাম, কিন্তু আমি যদি সেইখান থেকে মানে রিসেন্ট কি হয়েছে, অন্য অথর কি বলেছে, তাহলে আমার বের করতে হলে কি করতে হবে, ওই পেপারের যে ইন্ট্রোডাকশন অংশ, ইন্ট্রোডাকশনের যে শুরু লিটারেচার, সেই অংশটা কিন্তু আমাকে দেখতে হবে। এবং ইন্ট্রোডাকশনের রেশনাল এবং প্রবলেম স্টেটমেন্ট দেখা যাবে, অবজেক্টিভ দেখলে কিন্তু আমি কিছু জিনিস সেখানে আমার পেপারের লিটারেচার রিভিউর মধ্যে ইনকর্পোরেট করতে পারবো। ঠিক আছে? এবং একটা টেকনিক্যাল রাইটিং এর মোস্ট ইম্পর্টেন্ট অংশ হচ্ছে, অবভিয়াসলি এভরি পার্ট ইজ ইম্পর্টেন্ট, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিন্তু ইন্ট্রোডাকশনের লিটারেচার অংশটা দেখলে বোঝা যায় যে আসলে সে কিরকম রিভিউ করেছে এবং সে আসলে ইন ডেপথ কাজ করতে যাচ্ছে কিনা, এই অংশটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এখন দেখবো যে আসলে আমি যে কথাগুলো বললাম তার সাথে আসলে মিলটা কোথায়, ইন্ট্রোডাকশনে কি বিভিন্ন অথর কোথায় কি বলেছে সেটা আমরা ডেসক্রাইব করব। এই যে এখানে আমি সাইটেশন দেখতে পাচ্ছি, তো এই অথর বলেছে কংক্রিট ইজ এ ভাইটাল এন্ড ব্রডলি ইউজড কনস্ট্রাকশন এলিমেন্ট বিকজ অফ ইটস স্ট্রেংথ, ডিউরেবিলিটি, এইটা। এবং বিভিন্ন অথর, এবং এই যে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস করে কংক্রিট, তারপরে এটা কেন আমার এই যে এতটুকু এনার্জি জেনারেট করে পার টন অফ কংক্রিট প্রোডাকশনের জন্য, তাহলে আমার সেই এনার্জি লস হচ্ছে। এই বিভিন্ন বিষয়গুলো বলতে বলতে আমি বিভিন্ন অথর কোথায় কি বলেছে রিলেটেড কাজে সেইগুলো যে সাইট করছি, হ্যাঁ, তাদের কথাগুলো নিয়ে আসছি। এই সাইট করাটা হয় কি, যে তুমি যে পেপার থেকে সে যে কথাটা বলছে সেটা হুবহু তুলে ধরা যায়। হুবহু যদি তুলে ধরো তাহলে এখানে কোটেশন মার্কস দিতে হবে। মানে ধরো আমি একটা লাইন বললাম, সেই লাইনটা যদি তুমি তোমার পেপার ইউজ করতে চাও হুবহু, নট এ সিঙ্গেল ওয়ার্ড চেঞ্জ, তাহলে তোমাকে কোটেশন মার্কস দিতে হবে। এবং সাইটও করতে হবে, এই যে এটাকে বলে সাইটেশন, হ্যাঁ, সাইটও করতে হবে যদি তুমি কিচ্ছু চেঞ্জ না করো। এরপরে কিন্তু তাহলে সেটা তুমি যদি কোটেশন দিয়ে দাও তাহলে আর সেটা তোমার প্লাগারিজম এরর বা কপিরাইট যে এরর, এই প্লাগারিজম এররের মধ্যে ধরবে না। কিন্তু বেটার হচ্ছে যে সেই কথাটা তুমি নাও, নিয়ে প্যারাফ্রেজ করে দাও, মানে তার কথাকেই তুমি একটু ঘুরায় পেঁচায় বলে তাকে সাইড করে দাও, তাহলে এটা প্লাগারিজম ফ্রি হয়। তো এইভাবে বলতে বলতে দেখো আমি বলছি যে ফার্দার মোর, এবং আরো কিছু কথাবার্তা অ্যাড করছি। এই যে দেখো ইন রিসেন্ট ইয়ার্স, হ্যাঁ, রিসেন্ট ইয়ারে কি কি ঘটছে সেগুলো আমি বলছি, বলে এতগুলো পর্যন্ত আমার ছিল লিটারেচার রিভিউ। এরপরে আমি বলছিলাম যে প্রবলেম স্টেটমেন্ট এন্ড রেশনাল, এখানে বলছি দেখো দ্যাট ইজ হোয়াই, মানে এই সব কারণে যে যত কথাবার্তাগুলো আমি আগে লিটারেচার, এই যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে ইন্ট্রোডাকশনের এই যে এইখান থেকে শুরু করে যত কথাবার্তাগুলা, তার এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, বিভিন্ন কিছু আমি তুলে ধরলাম, সেটা বলে আমি বললাম এই কারণে এই যে পজোলনিক ম্যাটেরিয়াল ব্যানার লিফ ওয়াশ ইউজ করা কংক্রিটের মধ্যে এবং ইসের জন্য এটা জরুরি, এবং এটা কস্ট ইফেক্টিভ হতে পারে, হ্যাঁ, এটা অনলি ফ্রি, এই বিভিন্ন সিগনিফিকেন্ট এর মধ্যে তুলে ধরলাম। সিগনিফিকেন্ট তুলে ধরলাম এবং আমার রেশনাল বললাম, যৌক্তিকতা কোথায়, আমি এই যে বললাম এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট কমাইতে পারবো। এই যে দেখো এ ব্যানার tree can produce fruit only once it's in lifetime, and after harvesting the fruit the fiber is directly dumped into land bed or decomposed as solid organic matter. In sense, banana leaf can be used as a replacement, partial replacement of cement in most free of cost. কারণ তার মানে কি, যখন ব্যানানা লিফ অ্যাশ, ব্যানানা
যে ট্রি যেটা যখন প্রোডাকশনে যাচ্ছে হারভেস্ট করার পর কিন্তু এটা ফেলে দিচ্ছেন, তো সেটা যদি ইউজ করতে পারে তাহলে দেখো আমি বুঝতে পারলাম যৌক্তিকতা কি, যে ফ্রি আমি একটা জিনিস ম্যাটেরিয়াল পাচ্ছি যেটা কার্বন ডাই অক্সাইড প্রোডাকশনের সাথে খুব বেশি ইনভলভ হচ্ছে না, তাহলে এটা আমার রেশনাল। এটা বলে আমি বললাম যে আমার কি কি ভাবে আমি কাজটা করব, এবং ফাইনালি দেখো এই যে আমি বলছিলাম যে শেষে অবজেক্টিভ থাকবে, তাহলে দি মেইন পারপাস অফ দিস স্টাডি টু ইনভেস্টিগেট দ্য ইফেক্ট অফ প্রজ্বলনা। দেখো আমি এইখানে একেবারে হুবহু টাইটেলের মতো করে বলছি, তাহলে আমার মেইন অবজেক্টিভ যে এই যে ম্যাটেরিয়ালসটা আমি নিলাম সেটা ইফেক্ট খুঁজে বের করা, যে ম্যাটেরিয়ালসটা অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে গ্রিন কংক্রিট ডেভেলপমেন্টের জন্য আমি ইফেক্টটা খুঁজে বের করা, এটা হচ্ছে আমার অবজেক্টিভ। তাহলে দেখো আমি যে কতগুলো থিওরিটিক্যাল বোঝালাম একটা পেপারের মধ্যে সেভাবে হুবহু থাকে।